আর সেদিন যখন বিয়েটা তুই করেছিস তখন তো এই মেয়েটাকে আজকে ঘরে ঢুকতে দিতেই হবে। তুমি ওই মেয়েটিকে জোর করে বাড়িতে ঢোকাবে তো? বেশ, ঠিক আছে, আমিও দেখছি। দীপু, দীপু, কি দাদা? দাদা রাগ করে উপরে চলে গেল কেন? হ্যাঁ, এই পিকু, জানো তো কাকিমণি বলেছিল যে দাদার যে বউ আসবে সে আমার প্রকৃত বন্ধু হবে। আর সত্যি তো আজকে আমার বন্ধু এসেছে। তাই কি দাদা রাগ করে উপরে চলে গেল? সে যতই রাগ করুক না কেন আমি বরণ করবই। রঙ্গনা, আমি কিন্তু তোমাকে বারণ করেছি। সে তো আপনি সবসময় বারণ করেন মা। আজকে বরণটা করে নি, তারপরে না হয় আপনি আমাকে কষে বকে দেবেন। প্লিজ মা, বরণটা করে নি, আমার খুব ইচ্ছে করছে। দোহাই আপনার, দোহাই আপনার, আমাকে তাড়িয়ে দেবেন না, আমাকে তাড়িয়ে দেবেন না। তোমাকে তাড়িয়ে দেওয়ার জন্য ঘরের বাইরে বার করিনি মা। তুমি যে আমার দীপুর বউ, তাই সসম্মানে এই বাড়িতে পা রাখবে, নতুন বউয়ের মতো করেই, একেবারে দুধে আলতায় পা ডুবিয়ে। কি হলো রঙ্গনা, এসো। হ্যাঁ হ্যাঁ, হবে না এসব, হবে না। আমি এসব কিচ্ছু হতে দেব না। দেখি এবার কি কর তুমি। বিধির বিধান কাটবে তুমি, এমন শক্তি তোমার নেই দিদি। রাগ করে দুধে আলতার থালাটা ফেলে দিলে বটে, কিন্তু কোথায় পড়েছে দেখো, একেবারে দরজার সামনে। স্বয়ং ঈশ্বর চান দীপুর বউ এ বাড়িতে ঢুকুক। তুমি আজ কিচ্ছু করতে পারবে না সংযুক্তা। এসো, এই মেঝেতে পড়ে থাকা দুধে আলতার উপর দিয়ে হেঁটে যাও। আমি বলছি, কোনো ভয় নেই তোমার। এসো। দাঁড়াও। মা, মা, আপনি চুপ করে দাঁড়িয়ে আছেন মানে এই মেয়েটাকে আপনি বাড়ির বউ হিসেবে মেনে নিচ্ছেন, তাই তো? বেশ, এই মেয়ে যদি এই বাড়ির বউ হয়ে আসে তাহলে ও এই বাড়িতে ঢোকার আগে আমি আর দীপু এই বাড়ি ছেড়ে চলে যাব। দাঁড়াও মা, তুমি কেন যাবে? যাবো তো আমি। আমি বারণ করার পরও ওই মেয়েটি বাড়িতে ঢুকলো, আর বাবার কাছে তো ওই মেয়েটি বড়। আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও ওই মেয়েটিকে ফোন করে আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছে। ইভেন ওর নামে সমস্ত সম্পত্তি পর্যন্ত লিখে দিয়েছে। তাহলে তো আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই, তাই না? না দীপু, না।
তুই কি বলছিস? তুই বাড়ি ছেড়ে চলে যাবি কেন? ঠাম্মি আমার অপমানটা তোমার চোখে পড়ছে না তাই না? ঠিক বলেছিস তুই। সবাই এটা বুঝতে পারছে যে তুই চাস না মেয়েটা বাড়িতে থাকুক, তা সত্ত্বেও কেউ বাধা দিচ্ছে না। এইসব আয়োজন হয়ে চলেছে, তুই কেন থাকবি এখানে? চলে যা, চলে যা দীপু, এক্ষুনি চলে যাই বাড়ি ছেড়ে। দয়া করে এমন করবেন না। আমার জন্য বাড়ি ছেড়ে যাবেন না, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তোমার যখন এতই চিন্তা তাহলে তুমি এখন এখানে কেন দাঁড়িয়ে রয়েছো? সবকিছু বোঝার পরে এখনো কেন এখানে দাঁড়িয়ে রয়েছো? চলে যাচ্ছ না কেন? আমি তো যেতে পারবো না দীপ্ত বাবু, আপনাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। বাহ বাহ তপব্রত বাহ, নিজের ছেলের জন্য একটা ভিখিরি নয়, নির্লজ্জ বেহায়া মেয়ে বেছেছো তুমি। দেখুন মা, আপনি নিজেই দেখুন কোন মেয়েকে আপনার ছেলে বাড়ি বউ করে নিয়ে এসেছে আর তার নামে সম্পত্তি লিখে দিয়েছে। গুরুজনদের সামনে কি অবলীলায় কথাটা বলে দিল, একবারও আটকালো না। ছি! বিশ্বাস করুন, আমি নির্লজ্জ নই, বেহায়া নই। কিন্তু আমার যেখানে লজ্জা পেলে চলবে না। দীপ্তবাবু যেখানে থাকবেন আমাকে ওখানেই থাকতে হবে। আপনি যদি বাড়ি ছেড়ে চলে যান, আমি ওনার পিছু পিছুই যাব। মা বিশালাক্ষী জানেন, আমি ওনার কাছ থেকে বউয়ের অধিকার বুঝে নিতে আসিনি, আর কোনো সম্পত্তির লোভেও আসিনি। আমি তো এসেছি ওনাকে বাঁচাতে। ওনার যে বড় বিপদ, কারা যেন ওনার ক্ষতি করতে চায়। তাই না বাবা, আপনি বলুন না, আপনি তো সবই জানেন। ভুল করলি দীপু, ত্রিনয়নীকে সঙ্গে না নিয়ে এসে খুব ভুল করলি। ওই যে তোর রক্ষা কর। দাদা কি জানেন, এই মেয়েটা দীপুকে বাঁচানোর জন্য এসেছে মানে? এক্ষুনি এই মেয়েটাকে বের করে দে দিদি। কি জানে ও? কতটা জানে? জামাইবাবু ওকে ঠিক কি বলেছে? আর কথা বাড়াতে দিস না দিদি, কি না কি ফাঁস হয়ে যাবে, আমরা কিন্তু বিরাট বিপদে পড়ে যাব। বাবা আপনি চুপ করে আছেন কেন? বাবা আপনি বলুন না, আপনি বলেননি যে ওনার বড় বিপদ? আপনি বলেননি যে আমি পারি ওনাকে বাঁচাতে? এই ইউ গেট আপ, গেট আপ, চল বেরো এখান থেকে। হ্যাঁ, একটার পর একটা মিথ্যা কথা বলে কি ভেবেছো দীপুর মন গড়াবে তুমি? হ্যাঁ, ওর মা তোমাকে বরণ করে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি ওকে বাঁচাবে ওর সমস্ত বিপদ থেকে, আমাদের সকলের থেকে তোমার দরদ বেশি ওর। হ্যাঁ, চলো চলো। দাঁড়াও বড় বৌমা, কি ব্যাপার মা, আপনি আমাকে আটকাচ্ছেন কেন? আটকাচ্ছি কারণ
ওর কথাগুলো শুনে আমার গুরুদেবের কথা মনে পড়ে গেল। গুরুদেব বলেছিলেন দাদু ভাইয়ের বই হবে ওর রক্ষা কবচ। আমরা কেউই চাই না যে এর মতো মেয়ের দাদু ভাইয়ের বউ হোক। আমার তো অনেক দিনের স্বাদ যে রাজকন্যের মতো ফুটফুটে সুন্দরী নাচবো হোক আমার। অগ্নিসাক্ষী করে তবু যখন এই বিয়েটা দিয়েছে তখন মেনে নিতেই হবে যেটা দীপুর ভাগ্য। ওই মেয়ে হয়তো ওর রক্ষা কবচ হবে। মা, মা আপনি শুনছেন এই মেয়ের জন্য আমি আর দীপু বাড়ি থেকে চলে যাচ্ছি, তা সত্ত্বেও আপনি এই মেয়েটাকে। হ্যাঁ, আমি চাই না ওকে তাড়িয়ে দিতে। আমি দেখতে চাই ও সত্যি দাদু ভাইয়ের রক্ষা কবচ কিনা। গুরুদেবের সামনে ওকে হাজির করব আমি। তিনি যদি ওর হাত দেখে বলেন এই সেই, তখন আমাদের তো মেনে নিতেই হবে। এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। আমি দাদু ভাইয়ের প্রাণের ঝুঁকি আর আমি নিতে পারছি না। থামি, থামি, এরকম পাগলামি তুমি কেন করছো? এইভাবে কেউ কেউ কারো রক্ষা কবচ হতে পারে? আমি পুরোনো দিনের মানুষ ভাই, অত প্রশ্ন জানি না। আমি শুধু জানি বিশ্বাসে মিলায় বস্তু। গুরুদেব যখন বলেছেন যে তোর স্ত্রী তোর রক্ষা কবচ হবে, ওর কথা তো আমি ফেলে দিতে পারবো না। মেয়েটাকে একটা সুযোগ আমাকে দিতেই হবে। তুই আর না করিস নি ভাই। যাক, মা যদি মেয়েটাকে মেনে নেন তাহলে দিদির আর কিছু বলার থাকবে না। শোনো, তোমার মতো মেয়ে এ বাড়ির বউ হতে পারে না। এ বাড়ির বউ হবার যোগ্যতাও তোমার নেই। আমাদের সব আশায় জল ঢেলে দিয়েছো তুমি। তাই তুমি এ বাড়ির বউয়ের মর্যাদা চেয়েও না। বাড়ির আউট হাউসে তুমি থাকবে। গুরুদেব তোমাকে দেখে যদি বলেন যে এ সে নয়, তাহলে তৎক্ষণাৎ তোমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এ বাড়ির ত্রিসীমানায় যেন তোমাকে দেখা না যায়। রাজি? মাগো, মা বিশালাক্ষী, রাজি না হয়ে যে উপায় নেই আমার। দৃপ্তবাবুকে বাঁচানোর জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। কি হলো, চুপ করে আছো কেন? রাজীব, রঙ্গনা, হ্যাঁ ঠাম্মি। মেয়েটিকে নিয়ে যাও। দরওয়ানকে বলো আউট হাউসের দরজা খুলে দিতে।
দাদু ভাই, সুটকেস তুলে রাখ। ভয় নেই, ওর মতো গেঁয়ো ভূতের সঙ্গে তোকে সংসার করতে দেব না। আর সম্পত্তি, ওই বুঝি সব সম্পত্তির মালিক হবে? যদি গুরুদেব বলেন যে ওই রক্ষা কবচ, তাহলে দাদু ভাইয়ের হয়ে ওই সেগুলোকে রক্ষা করবে। তবে একটা কথা নিশ্চিত, যে সম্পত্তি ওকে ভোগ করতে দেব না। আশা করি তবুও আমার কথার ওপর কথা বলবে না। তাহলে এখন গুরুদেবের উপর আমাদের ভাগ্য নির্ভর করছে। ওই মেয়েকে কিছুতেই তৃপ্ত রক্ষা কবচ প্রমাণ করতে দেওয়া যাবে না। কি হয়েছে? দেখো না, বাদুর টাদুর বেরোয়নি তো? বাদুর কই না তো। আচ্ছা, আরে তুমি সিনেমা টিনেমায় দেখোনি? সেই পুরনো দিনের দরজা খুললাম আর অমনি হুশ হুশ করে বাদুর বেরিয়ে পড়লো। ধ্যাৎ, আমার চিৎকারটাই মিস হয়ে গেল। বারে, মানুষটা তো বেশ সোজা সরল। বলছি ভেতরে যাই? চলো, আর কি, কোনো উত্তেজনাই রইলো না, ভাল লাগে না। এসো এসো। বাবা, এ কি অন্ধকার গো! দাঁড়াও, লাইটটা কোথায়? এ কি? এ বাবা, হ্যাঁ, এ তো আবর্জনা স্তূপ দেখছি। এখানে তুমি কি করে থাকবে বলো তো? এখানে তো ইঁদুর আরশোলা ছাড়া আর কেউ থাকতে পারবে না। আমি পারবো। হ্যাঁ, তুমি কি ইঁদুর না আরশোলা? না না, ইঁদুর বা আরশোলা আমি কিছুই নই, কিন্তু আপনি এত চিন্তা করবেন না। আমার মা ছোটবেলায় বলতেন, মেয়েরা হলো জলের মতো, যে পাত্রে রাখবে সেরকমই আকার নেবে। আমি এখানে ঠিক একটা ব্যবস্থা করে নেব। দৃপ্তবাবুর কাছাকাছি থাকার জন্য আমি সব করতে পারি। বাবা, তুমি এখানে কেন এসেছো? দেবু, তোর সঙ্গে আমার আমার সাথে কিছু কথা আছে, তাই তো? তো তার আগে আমি তোমায় কিছু বলতে চাই। বাবা, আমি তোমার কোনো কথা আর বিশ্বাস করব না। তাই ওই মেয়েটা আমাদের বাড়িতে কি করে এলো, কেন এলো, আমি এইসবের কিছু এক্সপ্লেনেশন চাই না। প্লিজ আমায় বলো না এইসব। আমি কোনো এক্সপ্লেনেশন দিতে চাই না দীপু, কারণ আমি জানি আমি তোকে যাই বলবার চেষ্টা করি না কেন, তুই সবসময় ভাববি আমি মিথ্যে বলছি, আমি ভান করছি, কারণ আমার উপর তোর অনেক অভিমান জমে আছে। আমি শুধু তোকে একটাই কথা বলতে চাই দীপু, তুই ত্রিনয়নের উপর ভরসা রাখতে পারিস। স্ত্রী হিসেবে ওই মেয়েটা তো। খবরদার তপু, মা, তুমি। আমি এ বিষয় নিয়ে একটি কথাও শুনতে চাই না। কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, স্ত্রী হিসেবে ও দাদু ভাই যোগ্য?
গুরুদেব বলেছিলেন যে দাদু ভাইয়ের সঙ্গে যার বিয়ে হবে সে হবে ওর রক্ষা কবচ। শুধুমাত্র ওই একটি কথার ওপর নির্ভর করেই ওই মেয়েটিকে আমি বাড়িতে জায়গা দিয়েছি। আর গুরুদেব যদি বলেন যে না, ওই মেয়েটি দাদু ভাইয়ের রক্ষা কবচ নয়, তাহলে আমি যা বলেছি তাই করবো, দূর করে দেবো এই বাড়ি থেকে।